কখনো কখনো একটি নদী শুধু নদী নয়, সে জীবন, সে মৃত্যু, সে আশীর্বাদ, আবার সেই ভয়ঙ্কর ধ্বংসের দূত। যে মানুষ প্রতিদিন সেই নদীর বুক চিরে অসংখ্য প্রাণকে নিরাপদে পৌঁছে দেয়, একদিন তাকেই দাঁড়াতে হয় নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। কর্তব্য, ভালোবাসা আর বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষার মধ্যে কোনটি শেষ পর্যন্ত জয়ী হয়? আজ তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে শুনবে বাংলা সাহিত্যে অন্যতম শক্তিশালী গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক কালজয়ী ছোট গল্প, তারিণী মাঝি। একজন সাধারণ মাঝির অসাধারণ সাহস, প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি এবং মানুষের অন্তর্দ্বন্দ্বের এক অবিস্মরণীয় কাহিনী। আমি তনুশ্রী, চলো শুরু করা যাক আজকের গল্প। তারিণী মাঝির একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে সব সময় মাথা নিচু করে হাঁটত। লম্বা চেহারার জন্য ছোটবেলা থেকেই ঘরের দরজায়, গাছের ডালে কিংবা নিচু চালার সঙ্গে মাথা ঠুকে কতবার যে আঘাত পেয়েছে তার হিসেব নেই। সেই অভিজ্ঞতাই তাকে সাবধান হতে শিখিয়েছে। কিন্তু নদীতে নৌকা চালানোর সময় তার রূপ একেবারেই অন্যরকম। তখন সে বুক সোজা করে দাঁড়ায়, তাল গাছের কাণ্ড কেটে বানানো ডোঙার ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে লম্বা লগির জোরে একের পর এক ঠেলা মেরে যাত্রী ভর্তি নৌকাকে সহজেই এক তীর থেকে অন্য তীরে পৌঁছে দেয়। সেদিন ছিল আষাঢ় মাস। অম্বুবাচীর তীর্থ সেরে অসংখ্য মানুষ বাড়ি ফিরছিল। তাই মৌরাক্ষী নদীর গনুটিয়া ঘাটে এমন ভিড় জমেছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন একটা ছোটখাটো হাট বসেছে। সবাই চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব নদী পার হতে। তারিণী তখন নিশ্চিন্তে তামাক টানছিল। হঠাৎ জোরে বলে উঠল, আর নয় ঠাকুমারা, নৌকায় আর কাউকে তোলা যাবে না। গঙ্গা স্নান করে এত পুণ্য নিয়ে ফিরছেন যে নৌকাটাই বুঝি ভারে ডুবে যাবে। তার কথা শুনে এক বৃদ্ধা হেসে বললেন, ও বাবা, আর একজনকে নাও, এই ছোট্ট ছেলেটাকে নিয়ে চলো। এদিকে ঘাটের অন্য প্রান্ত থেকে কেউ একজন চিৎকার করে ডাকলো, ও সাবি, চলে আয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হাসিস না, নৌকা ছেড়ে দেবে। সাবি, যার আসল নাম সাবিত্রী, তখন পাশের গ্রামে কয়েকজন তরুণীর সঙ্গে গল্পে এতটাই মশগুল ছিল যে হাসতে হাসতে প্রায় কাত হয়ে যাচ্ছিল। সে দূর থেকেই উত্তর দিল, তোরা আগে যা, পরের নৌকায় আমরা সবাই একসঙ্গে যাব। কথা শুনে তারিণী সঙ্গে সঙ্গে আপত্তি জানালো। সে বলল, না মা, সবাই একসঙ্গে উঠলে কিন্তু ওই নৌকাটা সামলানো মুশকিল হবে, ডুবে যাওয়ার ভয় আছে। মুখরা স্বভাবের সাবি হেসে বলল, ডুবলে তোমার এই বুড়ি যাত্রীদের জন্যই ডুববে মাঝি। কেউ 10 বার, কেউ 20 বার গঙ্গা স্নান করেছে, আমরা তো এবারই প্রথম এসেছি। সাবির খোঁচা শুনে তারিণীও মজা করে 2 হাত জোর করে বলল, আগে মা, একেবারেই তো আপনারা মাথায় করে গঙ্গার সব পুণ্য আর ঢেউ নিয়ে ফিরছেন। তার কথা শুনে ঘাড় জুড়ে হাসির রোল পড়ে গেল। তারপরে তারিণী এক লাফে নৌকার মাথায় উঠে দাঁড়ালো। তার সহকারী কালাচাঁদ তখন সবার কাছ থেকে পারাপারের ভাড়া তুলে নিচ্ছিল। সে একবার জোরে বলে নিল, কেউ কিন্তু ভাড়া না দিয়ে উঠবেন না। সব ঠিক আছে দেখে সেও নৌকায় উঠে পড়ল। এরপর তারিণী লগি ঠেলে নৌকাটিকে স্রোতে ভাসিয়ে দিয়ে উচ্চস্বরে বলল, সবাই বলুন হরি বল। মুহূর্তেই সব যাত্রী একসঙ্গে
হরি বল ধ্বনি তুলল। সেই ধ্বনি দুই তীরের জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, আর নিচে গভীর স্রোতে বয়ে চলা ময়ূরাক্ষী যেন নিজের গম্ভীর গর্জনে সেই আওয়াজের জবাব দিচ্ছিল। তারিণী তখন আবার মুচকি হেসে বলল, হরির নাম তো নিলেন, আমার নামটাও নিতে পারেন। শেষ পর্যন্ত নদীটা তো আমি পার করিয়ে দিচ্ছি। এক বৃদ্ধা হাসি মুখে বললেন, সে কথা ঠিকই বলেছ বাবা, তুমি না থাকলে আমাদের আর কেই বা এই নদী পার করিয়ে দিত। হঠাৎ লগিটা নদীর তলায় শক্ত কোথাও আটকে গেল। তারিণী এক ঝাঁকিতে সেটাকে টেনে তুলে বিরক্ত গলায় সহকারী কালাচাঁদকে বলল, এই কেলে, দাঁতটা ঠিক করে ধর তো, সব কাজ কি আমাকে একাই করতে হবে? দেখছিস না কি জোর স্রোত। আসলে ময়ূরাক্ষী নদীর স্বভাবই ছিল বড় অদ্ভুত। বছরের বেশিরভাগ সময় নদীটা যেন শুকিয়ে যাওয়া এক বিশাল বালুচর। 1 থেকে 1.5 মাইল জুড়ে শুধু ধুধু বালি, কোথাও সামান্য জলও চোখে পড়ে না। কিন্তু বর্ষা এলেই তার চেহারা মুহূর্তে বদলে যায়। তখন শান্ত নদী যেন ভয়ঙ্কর এক রাক্ষসীতে পরিণত হয়। 2 তীর উপচে পড়া ঘোলাটে বাদামি রঙের জল প্রবল বেগে ছুটে চলে। কখনো আবার আচমকাই নেমে আসে হরপা বান। কয়েক হাত উঁচু সেই জলরাশির সামনে যা পায় সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। ঘর বাড়ি, মাঠ, ফসল, এমনকি পুরো গ্রামও। যদিও এমন ভয়াবহ বন্যা রোজ ঘটে না, বহু বছর আগে একবার এমন তাণ্ডব দেখেছিল এই অঞ্চল। এদিকে মাথার ওপর রোদের তেজ বাড়ছিল। এক যাত্রী রোদ এড়াতে ছাতা খুলতেই তারিণী হেসে বলল, ও ঠাকুর, ছাতা খুলবেন না, এই হাওয়ায় ছাতা সহ আপনাকেই উড়িয়ে নিয়ে যাবে। লোকটি হাসতে হাসতেই ছাতা গুটিয়ে ফেলল। ঠিক সেই সময় নদীর উজান দিক থেকে হঠাৎ ভেসে এলো মানুষের আতঙ্কিত চিৎকার। আর্তনাদে চারদিক যেন কেঁপে উঠল। নৌকার যাত্রীরা মুহূর্তেই ভয় পেয়ে গেল। কেউ এদিক ওদিক তাকাতে লাগলো, কেউ আবার আতঙ্কে কাঁপতে শুরু করলো। কিন্তু তারিণীর মুখে বিন্দু মাত্র ভয় নেই। সে আগের মতোই শান্তভাবে লগি চালাতে চালাতে বলল, চুপ করে বসে থাকুন সবাই, আপনাদের কিচ্ছু হয়নি। ওলকুড়ো ঘাটে একটা নৌকা ডুবে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। এই যে বুড়িমা, কাঁপছেন কেন? শক্ত হয়ে বসুন, আমরা তো প্রায় ঘাটে পৌঁছে গেছি। সত্যি নদী পার হওয়ার শেষ অংশটুকুই তখন বাকি ছিল। ঘাটের একেবারে কাছে এসে তারিণী আবার ডাক দিল, এই কেলে। কালাচাঁদ সঙ্গে সঙ্গে উত্তর দিল, কি বলো? নদীর বুকে গভীর নজর রেখে তারিণী হঠাৎ কালাচাঁদকে বলল, এই লগিটা ধরতো। কালাচাঁদ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তার হাতে লগি তুলে দিয়েই তারিণী দূরে ভেসে চলা কিছু একটা দেখে চিৎকার করে উঠল, ওই দেখ, কেউ ডুবে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে উত্তাল ময়ূরাক্ষীর বুকে ঝাঁপিয়ে পড়ল। নৌকায় বসে থাকা বৃদ্ধা যাত্রীরা ভয় কেঁদে উঠলেন। তারা আর্তস্বরে বলতে লাগলেন, ও বাবা তারিণী, আমাদের কি হবে এখন? কালাচাঁদ তাদের শান্ত করতে গিয়ে বলল, চুপ করে বসুন, ভয় পেলে চলবে না, মাঝিকে পেছন থেকে ডাকবেন না, অমঙ্গল হয়। প্রচন্ড স্রোতের মধ্যে কখনো সাদা রঙের একটা অবয়ব জলের উপর ভেসে উঠছিল, আবার মুহূর্তেই তলিয়ে যাচ্ছিল। সেই দিকেই চোখ রেখে তারিণী প্রাণপণে সাঁতার কাটতে লাগলো।
এমন উত্তাল নদীতেও তার চলা ফেরায় ছিল অসাধারণ দক্ষতা আর আত্মবিশ্বাস। দেখতে দেখতে সে ডুবতে থাকা মানুষটির একেবারে কাছে পৌঁছে গেল। ঠিক তখনই সেই অবয়ব আবার জলের নিচে হারিয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে তারিণীও ডুব দিল। কয়েক সেকেন্ড পর সে আবার জলের উপর ভেসে উঠল। এবার তার হাতে শক্ত করে ধরা ছিল ডুবে যাওয়া মানুষটি। স্রোতের সঙ্গে লড়াই করতে করতে সে ধীরে ধীরে তীরের দিকে এগোতে লাগলো। দুই পাড়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ নিঃশ্বাস বন্ধ করে এই দৃশ্য দেখছিল। হঠাৎ এক পাড় থেকে উল্লাস ধ্বনি উঠল, হরি বল। অন্য পাড় থেকে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ভেসে এলো, বাঁচাতে পেরেছে? উঠে এসেছে? এদিকে কালা চাঁদও নৌকা নিয়ে দ্রুত তারিণীর দিকে এগিয়ে গেল। সৌভাগ্যবশত যিনি জলে পড়েছিলেন তিনি পাশের গ্রামের এক সচ্ছল পরিবারের নববধূ। ওলকুড়ো ঘাটে কোনো নৌকা ডোবেনি। নৌকার ধারে বসার সময় লম্বা ঘোমটার আড়ালে ঠিকমতো ভর রাখতে না পেরে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। আতঙ্কে কিছুটা জল গিললেও সময় মতো তারিণী পৌঁছে যাওয়া কোনো বড় বিপদ ঘটেনি। সামান্য পরিচর্যাতেই তার জ্ঞান ফিরে এলো। মেয়েটির বয়স খুব বেশি নয়, বড়জোর 13-14 বছর। মুখশ্রী ছিল অত্যন্ত মিষ্টি। কানে দুল, নাকে নথ, হাতে রুলি আর গলায় হার। গয়নায় সজ্জিত নববধূ তখনও ভয় কাঁপছিল এবং দ্রুত শ্বাস নিচ্ছিল। কিছুক্ষণ পরে খবর পেয়ে তার স্বামী ও শ্বশুর ছুটে এসে উপস্থিত হলেন। তীরে উঠে তারিণী ভদ্রলোককে প্রণাম করে বলল, প্রণাম ঘোষমশাই। উদ্ধার পাওয়া নববধূ লজ্জায় তাড়াতাড়ি ঘোমটা টেনে মুখ ঢেকে নিল। তারিণী হেসে বলল, আরে মা, এখন আর লজ্জা কিসে? আগে একটু স্বস্তির নিঃশ্বাস নে। প্রাণে বেঁচেছেন, এটাই তো বড় কথা। ঘোষমশাই স্নেহ করে তারিণীর দিকে তাকিয়ে বলল, বল তারিণী, তুই কি চাইছিস? আজ তোর যা ইচ্ছে তাই দেব। হঠাৎ এমন প্রশ্ন শুনে তারিণী একটু অপ্রস্তুত হয়ে গেল। মাথা চুলকোতে চুলকোতে অনেক ভেবে শেষে বলল, যদি এক হাঁড়ি মদ খাওয়ার মতো কিছু টাকা দেন। কথা শুনে চারপাশের লোকজন হেসে উঠল। ভিড়ের মধ্যে থেকে সাবি বলে উঠল, ওরে বোকা, এত বড় কাজ করেছিস আর চাইছিস শুধু মদের দাম? একটু ভালো কিছু চাই। তখনই যেন তারিণীর মনে নতুন কথা এলো। লজ্জা মিশ্রিত হাসি হেসে সে বলল, তাহলে যদি একটা শাড়ি দেন, ও আমার বউয়ের জন্য। সঙ্গে সঙ্গে স্বামী মজা করে বলল, ওহো, বুঝেছি, বউ নিশ্চয়ই তোকে খুব বকাবকি করে, তাই না? আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। এই সময় নববধূ ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দিলেন। তার লালচে হাতের তালুর ওপর রাখা ছিল সোনার নথ। সূর্যের আলোয় সেটি চিকচিক করে ঝলমল করছিল। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি সেটি তারিণীর হাতে তুলে দিলেন। ঘোষমশাই বললেন, দশহরার সময় তোর জন্য নতুন কাপড় আর একটা চাদর থাকবে, আর এই নে 5 টাকা রাখ। তারিণী কৃতজ্ঞতায় মাথা নত করে প্রণাম করল। তারপর একটু ইতস্তত করে বলল, হুজুর, যদি চাদরের বদলে একটা শাড়ি দেন, আমার বউ খুব খুশি হবে। ঘোষমশাই হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। সাবি আবার মজা করে বলল, একদিন কিন্তু তোর বউকে দেখব। তারিণী হেসে উত্তর দিল, ওরে মা, ওকে দেখে কি করবে? একেবারে কালো আর দেখতে মোটেই সুন্দর নয়।
সেদিন রাতে তারিণী বাড়ি ফিরল বেশ নেশাগ্রস্ত অবস্থায়। হাঁটতে গিয়েও ঠিকমতো পা ফেলতে পারছিল না। টলতে টলতে সে কালাচাঁদকে বলল, রে কেলে, রাস্তা এত উঁচু নিচু কে বানিয়েছে? কোথাও ঠিক মতো হাঁটাই যায় না। কালাচাঁদও তখন নেশায় ভূত। সে শুধু অস্পষ্ট গলায় বলল, হুম। তারিণী আবার বলতে লাগলো, সব যদি জলে ভেসে যেত তাহলে সাঁতার কেটেই বাড়ি চলে যেত। নদীতে আমার কোনো ভয় নেই। এই বলতে বলতে সে বাতাসে হাত পা ছুঁড়ে যেন সত্যিই সাঁতার কাটছে এমন ভঙ্গি করতে করতে এগিয়ে চলল। গ্রামের শেষ প্রান্তে তাদের ছোট্ট বাড়ি। দরজার সামনে একটা প্রদীপ হাতে দাঁড়িয়েছিল তার স্ত্রী সুখী। স্বামীর ফেরার অপেক্ষা অনেকক্ষণ ধরে সে পথ চেয়েছিল। তারিণী গুনগুন করে গান ধরল, আজ আমাদের ঘরে নতুন শাড়ি আসবে। সুখী এগিয়ে এসে তার হাত ধরে বলল, এসো এবার ভেতরে চলো, তোমার জন্য ভাত রেখে বসে আছি, সব ঠান্ডা হয়ে গেছে। তারিণী হাত ছাড়িয়ে কোমরের কাপড়ে কিছু খুঁজতে খুঁজতে বলল, আগে তোকে শাড়িটা পরাবো। কোথায় গেল, কোথায় রাখলাম? সুখী একটু রাগ করেই বলল, একদিন না একদিন তোমার এই নেশার জন্য বড় বিপদ হবে। আর কত? তারিণী অবাক হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলল, আমি আবার কি করলাম? সুখী উদ্বিগ্ন গলায় বলল, এই ভয়ঙ্কর বর্ষা, ফুলে ওঠা নদী, আর তুমি প্রতিদিন নিজের প্রাণ নিয়ে খেলছো। কথা শুনে তারিণী হো হো করে হেসে উঠল। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ভয় কিসের? যে নদীর বুকে নেমে আমাদের সংসারের ভার জোটে, সেই ময়ূরাক্ষীকে আমি ভয় পাব? ওই তো আমাদের মা। মায়ের কোলে থেকে আবার সন্তানের ভয় কিসের? সুখী আর কোনো তর্কে না গিয়ে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। সে জানতো নেশার ঘরে তারিণীর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। পেছন থেকে তারিণী বারবার ডাকতে লাগলো, এই সুখী, ও সুখী, শুনছিস? কিন্তু সুখী কোনো উত্তর দিল না। চলতে চলতে তারিণী রান্নাঘরে গিয়ে পিছন থেকে সুখীকে জড়িয়ে ধরল। উত্তেজিত গলায় বলল, চল, এখনই তোকে নিয়ে বেরোবো। সুখী বিরক্ত হয়ে বলল, আগে ছাড়ো তো, কাপড়টা ছেড়ে দাও। তারিণী নেশার ঘরেই বলল, না, আজ তোকে নিয়েই যাব, যতবার বলবি ততবারই যাব। সুখী শান্তভাবে বলল, ঠিক আছে, আগে ছাড়ো, আমি যাচ্ছি। এই কথা শুনে তারিণী খুশি হয়ে হাত ছেড়ে দিল। সুখী তখন ভাতের থালা নিয়ে বাইরে এসে তার সামনে বসিয়ে দিল। তারিণী এখনো বকবক করেই চলেছে। বলল, তোকে পিঠে করে নিয়ে নদীতে ঝাঁপ দেব, এক ঘাট থেকে নামবো, আরেক ঘাটে উঠে আসবো। সুখী হেসে বলল, সবই হবে, আগে ভাতটা খেয়ে নাও। ঘর থেকে বেরোতে গিয়ে দরজার নিচু চৌকাঠে মাথা ঠুকে বসলো তারিণী। মুহূর্তের জন্য তার বাড়াবাড়ি উৎসাহ একটু কমে গেল। ভাত খেতে খেতেও সে পুরনো গল্প মনে করে বলতে লাগলো, মনে আছে একবার নদী থেকে একটা গরুর জোড়া তুলে এনেছিলাম, অথচ লোকটা আমাকে ঠিক মতো পারিশ্রমিকই দিল না। তোকে যে শাঁখা পরাতে পেরেছিলাম সেটাও কত কষ্টে।
এদিকে সুখী রান্নাঘরে ঠান্ডা ভাতের মার ছেঁকে আনছিল। নেশা কাটাতে এগুলো তারিণীর কাজে লাগবে, সে জানত। হঠাৎ সুখী তারিণীর কোমরের কাপড়ের গিঁট খুলতেই বেরিয়ে এলো 3 টাকা আর একটি সোনার নথ। সুখী অবাক হয়ে জিজ্ঞেস করলো, 5 টাকা পেয়েছিলে না? বাকি 2 টাকা কোথায়? তারিণী অস্পষ্ট গলায় বলল, কালা চাঁদকে দিয়ে দিয়েছে, ওরও তো প্রয়োজন ছিল। সুখী আর কোনো প্রশ্ন করল না। স্বামীর স্বভাব সে ভালো করেই জানত। তারিণী আবার বলতে শুরু করলো, যখন তুই খুব অসুস্থ ছিলি, মনে আছে? তখন মাঝরাতে নদী পার করে ডাক্তার এনে দিয়েছিলাম। কত কষ্ট করেছি। এসব তো সবই ময়ূরাক্ষীরই দান। কিছুক্ষণ পরে সুখী মৃদু হেসে বলল, দাঁড়া, একটা আয়না নিয়ে আসি, দেখি এই নটটা পরে কেমন লাগে। এই কথা শুনে তারিণী একেবারে চুপ হয়ে গেল। সুখী আয়না এনে নটটি নাকে পড়ল। তারিণী খাওয়া ভুলে এক দৃষ্টে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হাতে ধরা প্রদীপটা একটু উঁচু করে ধরে বলল, কই দেখি তো। আলোর ঝলকে সুখীর মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। লজ্জায় তার গাল লাল হয়ে গেল, আর নথটি তার মুখের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলল। ঘাটে সবাইকে মজা করে তারিণী বলেছিল তার স্ত্রী নাকি কালো আর দেখতে ভালো নয়, কিন্তু সেটা ছিল নিছক রসিকতা। সত্যি বলতে সুখী ছিল ছিপছিপে গড়নের, সুন্দর মুখের, উজ্জ্বল শ্যামবর্ণ এক মেয়ে। তাকে দেখে তারিণীর বুক ভরে যেত গর্বে আর ভালোবাসায়। তারিণী নেশার ঘরে অনেক কথা বললেও একটা কথা একেবারে সত্যি ছিল, ময়ূরাক্ষী নদী তাদের সংসারের ভরসা। এই নদীর কারণেই তাদের অভাব খুব একটা হয় না। তাই প্রতি বছর দশহারার দিনে সে ভক্তি ভরে ময়ূরাক্ষীর পূজা করত। সেই বছরও দশহারার সকালে নিয়ম মতো পুজো হলো। তারিণীর গায়ে নতুন কাপড় আর সুখীর পরনে নতুন শাড়ি, যেটা ঘোষ মশাই উপহার দিয়েছিলেন। তখনও বর্ষা নামেনি। নদীর বুকে শুধু বিস্তীর্ণ বালুচর, নদীর আলোয় ঝিকমিক করছে। ঠিক তখনই গ্রামের কৃষক কেষ্টদাস ঘাটে এসে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, মন দিয়ে পুজো কর তারিণী, এবার যেন ভালো বৃষ্টি হয়, বড় বান আসে। বান না এলে জমিতে চাষ হবে কি করে? কারণ সবাই জানত ময়ূরাক্ষীর বন্যা যতই ভয়ঙ্কর হোক, তার বয়ে আনা উর্বর পলিমাটি এই অঞ্চলের জমিকে সোনার ফসল ফলানোর শক্তি দেয়। তারিণী হেসে কেষ্টদাসকে বলল, সেটাই তো বলছি। অনেকে হাসাহাসি করে বলে আমি নাকি শুধু বড় বানের আশায় নদী পুজো করি, কিন্তু তারা বোঝে না এই ময়ূরাক্ষী মাই তো আমাদের সবার জীবন ধারণের ভরসা। তার আশীর্বাদে এই মাটিতে সোনার ফসল ফলে। এমন সময় বলির জন্য আনা ছাগলটা গরম বালির ওপর দাঁড়িয়ে থাকতে না পেরে দৌড়ে পালাতে শুরু করলো। তারিণী তাড়াতাড়ি চিৎকার করে উঠল, গেলে ধর ধর, ছাগলটা পালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পূজার সব আচার অনুষ্ঠান শান্তিতেই শেষ হলো। পূজা শেষ করে তারিণী একটু মদ খেয়ে নদীর ধারে বসেছিল। নেশার ঘরে সে কালাচাঁদকে বলছিল, দেখিস কেলে, আর কদিন পরেই নদী গর্জন করে ভরে উঠবে। কালাচাঁদ মজা করে বলল, তা হোক, কিন্তু এবার নদীতে যা ভেসে আসবে সব আমি তুলব, তুই একটাও পাবি না। তারিণী হেসে হেসে কিছু অসংলগ্ন কথা বলে তাকে খোঁচা দিল। কথাটা শুনে কালাচাঁদ রেগে আগুন হয়ে উঠল। মনে হলো এবার বুঝি দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে যাবে। ঠিক তখনই সুখী এগিয়ে এসে দুজনকে শান্ত করল।
সে হাসতে হাসতে বলল, ছোটখাটো বান এলে কালাচাঁদ যা ভেসে আসবে সে তুলবে, কিন্তু বড় বান এলে সব দায়িত্ব তারিনীর। এবার তো ঝগড়া মিটল। সুখীর কথা শুনে কালাচাঁদের রাগ মুহূর্তে গলে গেল। সে হেসে বলল, এই জন্যই বলি এমন বউ সবার ভাগ্যে জোটে না। পরের দিন থেকেই তারিণী আর কালাচাঁদ নৌকা মেরামতের কাজে লেগে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তারা পুরনো ডোঙাটাকে প্রায় নতুনের মতো বানিয়ে ফেলল। কিন্তু প্রকৃতি যেন অন্য কিছুই ভেবেছিল। প্রচণ্ড রোদে শুকিয়ে আবার নৌকায় ফাটল ধরল। আষাঢ় মাস প্রায় শেষ হয়ে গেল, অথচ নদীতে সেই অর্থে বানই এলো না। দু এক পশলা বৃষ্টি ছাড়া আর কিছুই হলো না। নদীর বুক বালিতেই ভরে রইল। চারদিকে যেন হতাশার ছায়া নেমে এলো। কৃষকের মুখে হাসি নেই, মাঠে আশা নেই। মনে হচ্ছিল পুরো গ্রাম যেন আসন্ন দুর্ভিক্ষের আশঙ্কায় নীরবে কেঁদে চলেছে। এদিকে নদীতে জল না থাকায় তারিণীর রোজগার প্রায় বন্ধ হয়ে গেল। কেবল সরকারি কর্মচারীরা তদন্তের কাজে এদিক ওদিক যাতায়াত করতেন। তাদের সাইকেল কাঁধে করে নদীর পার করিয়ে দেয়া সামান্য কিছু টাকা রোজগার হতো। কখনো বা তাদের ফেলে দেয়া আধ খাওয়া সিগারেট কুড়িয়েও সে খুশি থাকত। অবশেষে শ্রাবণের শুরুতেই একদিন নদীতে বান এলো। তারিণীর মুখে আবার হাসি ফুটল। বহু দিন পর নদীকে তার আসল রূপ দেখে সে আনন্দে উঁচু পাড় থেকে সোজা জলে ঝাঁপিয়ে পড়ল, যেন নদীর সঙ্গে সেও নতুন করে প্রাণ ফিরে পেল। কিন্তু সেই আনন্দও বেশি দিন টিকল না। মাত্র 3 দিনের মধ্যেই নদীর জল আবার কমতে শুরু করল। কিছুদিন আগে উত্তাল স্রোত সরে গিয়ে আবার হাঁটু সমান জল রয়ে গেল। তীরে বাঁধা নৌকার ওপর বসে তারিণী আর কালাচাঁদ অপেক্ষা করছিল। হয়তো কোনো যাত্রী আসবে যে হেঁটে নদী পার হতে পারবে না। এমন অবস্থায় নৌকাটা দুজনে মিলে ঠেলে নিয়ে যেতে হয়। সন্ধ্যা নেমে আসছিল। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। তারিণী দীর্ঘশ্বাস ফেলে বলল, কি যে হচ্ছে কেলে, জীবনে এমন অবস্থা তো কখনো দেখিনি। কালাচাঁদ চিন্তিত মুখে শুধু বলল, সত্যি তাই। আকাশের দিকে তাকিয়ে তারিণী বলল, দেখ তো, আকাশেও মেঘের কোনো চিহ্ন নেই। চারদিক একেবারে পরিষ্কার। বৃষ্টি হবে কি করে? কালাচাঁদ আবার এই একই উত্তর দিল, তাই তো। বারবার একই কথা শুনে তারিণীর বিরক্তি চরমে উঠল। সে হালকা একটা চড় মেরে বলল, শুধু তাই তো বললেই হবে? নিজের মাথা খাটিয়ে একটা কথাও বলতে পারিস না? তারিণীর রাগ দেখে কালাচাঁদ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল। সেই অসহায় দৃষ্টি দেখে তারিণীরও খারাপ লাগলো। সে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ নীরবে বসে থাকলো। হঠাৎ যেন কি মনে পড়তে সে চমকে উঠে বলল, এই কেলি, বাতাসটা কি পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে? বলতে বলতে সে নৌকা থেকে নেমে এক মুঠো শুকনো বালি তুলে বাতাসে ছড়িয়ে দিল। বালির দিক দেখে বাতাস বোঝার চেষ্টা করল। হাওয়া এতটাই হালকা ছিল যে ঠিকমতো কিছুই বোঝা গেল না। তবু আশাবাদী গলায় সে বলল, হ্যাঁ, মনে হচ্ছে বাতাস ঘুরছে। চল আজ একটু মদ খেয়ে আসি। 2 আনা টাকা জোগাড় করেছি। সুখীর আঁচলে বাঁধা টাকার মধ্যে থেকে নিয়ে এসেছি। এই আন্তরিক ডাক শুনে কালাচাঁদও খুশি হয়ে গেল। হাঁটতে হাঁটতে সে বলল, তোমার ভাগ্য ভালো দাদা, তোমার মতো মানুষের জন্য সুখীর মতো বউ আছে। বাড়ি ফিরলে অন্তত ভাত জুটবে, আর আমাদের সেও নেই। তারিণী গভীর স্নেহের সঙ্গে বলল, সুখী সত্যিই খুব ভালো মেয়ে। ও না থাকলে আমার সংসার কবে যে ভেসে যেত কে জানে।
এমন সময় কালাচাঁদের চোখে মাঠের পাশে পড়ে থাকা একটি তাল পড়ল। সে বলল, একটু দাঁড়াও দাদা, তালটা কুড়িয়ে আনি। সে দৌড়ে মাঠের দিকে চলে গেল। সামনেই গ্রামের ধারে কয়েকজন মানুষ গাছের নিচে বসেছিল। তারিণী তাদের জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন আপনারা? একজন উত্তর দিল, আমাদের বাড়ি বীরচন্দ্রপুর। এখানে আর কাজ নেই, তাই বর্ধমানে রোজগারের খোঁজে যাচ্ছি। কালাচাঁদ জানতে চাইল, ওখানে কি বৃষ্টি হয়েছে? লোকটি মাথা নেড়ে বলল, না, তবে ক্যানেলের জল আছে, সেই ভরসায় হয়তো কাজ মিলবে। এরপর দিন যত গড়াতে লাগলো, গ্রামের অবস্থা ততই ভয়াবহ হয়ে উঠল। যেন দুর্ভিক্ষ এতদিন মাটির নিচে লুকিয়েছিল, আর এখন সুযোগ পেয়ে হঠাৎ মাথা তুলে দাঁড়িয়েছে। মানুষের ঘরে খাদ্য কমে আসতে লাগলো। গৃহস্থেরা নিজেদের সামান্য সঞ্চয় আগলে রাখলো। দিনমজুরদের ঘরে উপোস শুরু হলো। একের পর এক পরিবার গ্রাম ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমাতে লাগলো। এক সকালে তারিণী ঘাটে এসে দেখল কালাচাঁদ এখনো আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করেও তার দেখা না পেয়ে সেই বন্ধুর বাড়ির দিকে রওনা হলো। গিয়ে দেখে ঘর একেবারে ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। পাশের বাড়িতেও একই অবস্থা, পুরো বাড়িটাই জনমানব শূন্য। অবাক হয়ে সে অন্য পাড়ায় গিয়ে খোঁজ নিতেই জানতে পারল আগের রাতেই কালাচাঁদের পুরো পাড়া গ্রাম ছেড়ে চলে গেছে। হারু মোড়ল দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক বুঝিয়েছিলাম ওদের, বলেছিলাম কোথায় যাবে, কিন্তু না, কেউ কথাই শুনল না। সবাই ভেবেছে অন্য কোথাও গেলে অন্তত ভিক্ষা করে হলেও বাঁচতে পারবে। জনশূন্য সেই পাড়ার দিকে তাকিয়ে তারিণীর বুকটা হু হু করে উঠল। সে শুধু নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। হারু আবার বলল, ভাবছিস বড় লোকদের অবস্থা ভালো? মোটেই না। তাদের ঘরেও খাবার নেই। শুনেছি পলাশডাঙ্গার এক ভদ্রলোক অভাব সইতে না পেরে গলায় দড়ি দিয়েছে। এই কথা শুনে তারিণীর শরীর কেঁপে উঠল। পরদিন ঘাটে এসে সে আরো ভয়ঙ্কর দৃশ্য দেখল। মাঠের ধারে এক বৃদ্ধার নিথর দেহ পড়ে আছে। শিয়াল কুকুর দেহের অনেকটাই ক্ষত বিক্ষত করে ফেলেছে। তারিণী চিনতে পারল বৃদ্ধা একজন দরিদ্র মুচি পরিবারের মা। আগের দিন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে হাঁটতেও পারছিলেন না। পরিবারটি তাকে নিয়ে পথ চলতে না পেরে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে। এই দৃশ্য আর সহ্য করতে পারল না তারিণী। ভারী মন নিয়ে সে দ্রুত বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকে সুখীকে বলল, সুখী, যা দরকার গুছিয়ে নাও। কয়েকটা কাপড় আর গয়নাগুলো আঁচলে বেঁধে রাখো। এই গ্রামে আর থাকা যাবে না, শহরের দিকে যাই। অন্তত সেখানে দিন মজুরির কাজ পেলে দুমুঠো ভাত জুটবে। বাড়ি ছাড়ার আগে জিনিসপত্র গুছাতে গিয়ে তারিণীর চোখে পড়ল সুখীর হাতে শুধু শাঁখা ছাড়া আর কোনো গয়না নেই। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, বাকি গয়নাগুলো কোথায় গেল? সুখী মৃদু হেসে শান্ত গলায় বলল, এতদিন সংসার চলল কি করে ভেবেছ? একে একে সব বিক্রি করতে হয়েছে। স্ত্রীর কথা শুনে তারিণীর বুকটা মোচড় দিয়ে উঠল। সে আর কিছু বলতে পারল না। অবশেষে দুজনে গ্রাম ছেড়ে রওনা দিল। টানা 3 দিন পথ চলার পর এক সন্ধ্যায় তারা একটি গ্রামের বাইরে বিশ্রাম নিল। সঙ্গে থাকা 2টো পাকা তাল খেয়েই রাতের খাবার সেরে নিল তারা। খাওয়ার পর হঠাৎ তারিণী উঠে বাইরে চলে গেল। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে থেকে সুখীর গামছা নিয়ে বাতাসের দিক বোঝার চেষ্টা করতে লাগলো।
ভোরবেলায় সুখীর ঘুম ভাঙতেই সে দেখল তারিণী এখনো জেগে বসে আছে। অবাক হয়ে সে বলল, সারা রাত একটুও ঘুমাওনি? তারিণী হেসে উত্তর দিল, ঘুমই এলো না। সুখী একটু বকুনি দিয়েই বলল, এভাবে রাত জেগে থাকলে শরীর খারাপ করবে, তখন দেখবে কে তোমার দেখাশোনা করবে। কিন্তু তারিণীর চোখে তখন অন্যরকম উচ্ছ্বাস। সে বলল, এইদিকে একবার দেখ তো। সুখী অবাক হয়ে জিজ্ঞেস করল, কি দেখব? দেখেছিস পিঁপড়েগুলো মুখে ডিম নিয়ে উপরের দিকে উঠছে? এর মানে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। সুখী ভালো করে তাকিয়ে দেখল সত্যি অসংখ্য পিঁপড়ে সার বেঁধে দেয়ালের ওপর উঠছে, আর প্রত্যেকের মুখে সাদা সাদা ডিম। তারিণী বলল, ওরা আগে থেকেই বুঝে যায় নিচে থাকলে বাসা জলে ভেসে যাবে, তাই আগেই নিরাপদ জায়গায় উঠছে। তারপর সে বাতাসের দিকে ইঙ্গিত করে বলল, আর দেখ, পশ্চিমের দিকে হাওয়াটাও বদলে গেছে। সুখী আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু আকাশ তো একেবারেই পরিষ্কার। মেঘ আসতে আর কতক্ষণ, পাখিরাও বাসা মেরামত করছে। এইবার মনে হচ্ছে আর এগোনো ঠিক হবে না, এইখানেই থাকি, দেখি কি হয়। তারিণীর দীর্ঘদিনের অভিজ্ঞতা ভুল প্রমাণিত হলো না। দুপুরের পর থেকে আকাশ কালো মেঘে ঢেকে গেল। পশ্চিম দিক থেকে প্রবল হাওয়া বইতে শুরু করলো। তারিণী সঙ্গে সঙ্গে বলল, চল সুখী, আমরা বাড়ি ফিরে যাই। এখনই? এই সময়? ভয় কিসে, আমি তো আছি। মাথায় গামছাটা দিয়ে নাও, এই টিপটিপ বৃষ্টি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। তুমি বুঝি পাথরের মানুষ, তোমার কিছু হবে না? আমার শরীর তো নদীর জলের মতো, জলেই আমার প্রাণ। চলো, পুডলিটা আমাকে দাও। ফেরার পথে আবহাওয়া ক্রমেই খারাপ হতে লাগলো। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বর্ষণ। তবু তারা থামল না। যে পথ আসতে 3 দিন লেগেছিল, ফেরার সময় সেই পথ তারা মাত্র 2 দিনে শেষ করল। সন্ধ্যায় বাড়ি পৌঁছেই তারিণী এক মুহূর্ত আর দেরি করল না। সে সোজা নদীর ঘাটে গিয়ে জল দেখে এলো। ফিরে এসে উচ্ছ্বসিত গলায় বলল, সুখী, নদী একেবারে কানায় কানায় ভরে গেছে। পরদিন ভোরেই তারিণী আবার নদীর ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বাইরে তখন ভয়ঙ্কর আবহাওয়া। আকাশ কালো মেঘে ঢাকা, ঝড়ের বেগে হাওয়া বইছে, আর অঝোরে বৃষ্টি নামছে। দুপুরের দিকে সে একবার বাড়ি ফিরে এসে তাড়াহুড়ো করে বলল, আমি কামারের বাড়ি যাচ্ছি, নৌকার কাজ আছে। অন্তত একটু কিছু খেয়ে যাও। সুখী অনেক অনুরোধ করলেও তারিণী খাওয়ার জন্য এক মুহূর্ত থামল না। উদ্বিগ্ন মুখে সে বলল, সময় নেই, নৌকার একটা বড় লোহার গজাল খুলে গেছে, এখনই সেটা ঠিক না করলে বিপদ হবে। নদী আজ আর আগের মতো নেই, একেবারে পাথরের মতো শক্তি নিয়ে ছুটছে। কথা শেষ করে সে সুখীকে সঙ্গে নিয়ে গ্রামের উঁচু পুকুর পাড়ে দাঁড় করালো। সেখান থেকে ময়ূরাক্ষীর দিকে তাকাতেই সুখীর বুক কেঁপে উঠল। নদী আর নদী নেই, মনে হচ্ছে দিগন্ত জোড়া এক উন্মুক্ত জলরাশি। লালচে ঘোলা জল প্রচন্ড বেগে ছুটে চলেছে, তার উপর সাদা ফ্যানার স্তূপ যেন ঝড়ের তারায় উড়ে যাচ্ছে। তারিণীর মন দিয়ে নদীর গর্জন শুনে বলল, শুনতে পাচ্ছিস? নদীর আওয়াজ ভালো লক্ষণ নয়, জল আরো বাড়বে। তুই বাড়ি চলে যা, আমি ঘাটে যাচ্ছি। আজ নৌকা ঠিক না করলে কাল কাউকে পার করানো যাবে না। এই ঝড় বৃষ্টিতে আবার বেরোবে? কিন্তু তারিণী আর কোনো উত্তর দিল না। প্রবল ঝড় আর বৃষ্টির মধ্যে সে নদীর দিকে ছুটে গেল।
সন্ধ্যা নামার পর যখন সে ফিরছিল তখন হঠাৎ বাতাসে ভেসে এলো এক অচেনা অথচ ভয়ঙ্কর শব্দ। ডুক ডুক ডুক। মুহূর্তেই তারিণীর বুক কেঁপে উঠল। এই ডুকডুকের শব্দ সে খুব ভালো করেই চেনে। গ্রামের মানুষ জানে এমন শব্দ বাজানো হয় তখনই যখন ভয়াবহ বন্যা আসন্ন। গ্রামের একদিকে ময়ূরাক্ষী, অন্যদিকে একটি ছোট্ট শাখা নদী, মাঝখানে ছিল বাঁশের একটি সাঁকো। কিন্তু সেই জায়গায় এসে তারিণী দেখল সাঁকোটা আর কোথাও নেই, চারদিকে শুধু অন্ধকার আর জল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে পথ বোঝার চেষ্টা করলো। তখনই বুঝতে পারল যেখানে এতক্ষণ শুকনো জমি ছিল সেখানেও ইতিমধ্যে বন্যার জল ঢুকে পড়েছে। দেখতে দেখতে জল তার গোড়ালি ছুঁয়ে ফেলল। চারদিকে শুধু ঝড়ের হুঙ্কার, নদীর গর্জন আর মুষলধারে বৃষ্টির শব্দ। এর মধ্যেই কোথা থেকে যেন গভীর গোঁ গোঁ আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ সে লক্ষ্য করল মাটির ভেতর থেকে অসংখ্য পোকা মাকড় প্রাণ বাঁচাতে ওপরে উঠে আসছে। প্রকৃতিও যেন আসন্ন বিপদের খবর জানিয়ে দিচ্ছে। এক মুহূর্ত দেরি না করে তারিণী জলে ঝাঁপিয়ে পড়ল। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করতে করতে সে মাঝ পেরিয়ে গ্রামের ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে গেল। পুরো গ্রাম তখন কোমর সমান জলের নিচে। রাস্তা, উঠোন, ঘর সব একাকার হয়ে গেছে। চারিদিকে মানুষের আর্তনাদ, কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, কেউ পরিবারের লোকজনকে ডাকছে। গরু, ছাগল, ভেড়া, কুকুর সব প্রাণী আতঙ্কে ছুটোছুটি করছে। কিন্তু সেই সব শব্দকে ঢেকে দিচ্ছিল ময়ূরাক্ষীর ভয়ঙ্কর গর্জন, ঝড়ের হাহাকার আর বৃষ্টির অবিরাম শব্দ। অন্ধকারে পথ চিনে এগোনো কঠিন হয়ে পড়েছিল। হঠাৎ জলের নিচে তার পায়ে কিছু একটা ঠেকলো। নিচু হয়ে তুলে দেখল একটি ছোট ছাগলের বাচ্চা, কিন্তু ততক্ষণে তার প্রাণ চলে গেছে। ভারাক্রান্ত মনে সেটিকে জলে ভাসিয়ে দিয়ে সে নিজের বাড়ির দিকে ছুটল। দরজার কাছে পৌঁছে বুক ফাটানো গলায় ডাকল, সুখী, সুখী। এই তো, আমি ঘরেই আছি। ঘরে ঢুকে সে দেখল উঠোনে কোমর সমান জল, দাওয়ার ওপর হাঁটু পর্যন্ত জল উঠে এসেছে। সুখী চালের বাঁশ আঁকড়ে দাঁড়িয়ে আছে। তারিণী আর এক মুহূর্ত দেরি না করে সুখীর হাত শক্ত করে ধরে চলল। চল, এখান থেকে এখনই বেরোতে হবে, আর এক মুহূর্ত গড়ে থাকলে ঘর ভেঙে চাপা পড়ব। আমি তো শুধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি না ফিরলে কোথায় যেতাম। দুজনে জল ছেলে বাইরে বেরিয়ে এলো। চারিদিকে শুধু অন্ধকার আর উন্মুক্ত বন্যা। তারিণী চারপাশে তাকে অসহায় গলায় বলল, এখন কোথায় যাব বলতো সুখী? যেদিকে সবার ভাগ্য যাবে আমাদেরও সেই দিকেই যেতে হবে। এখন আর আলাদা করে বাঁচার পথ নেই। চারদিকে শুধু জল আর জল। তারিণী উদ্বিগ্ন গলায় বলল, সুখী, যদি জল আরো বাড়ে? দূর থেকে ভেসে আসা নদীর গর্জন শুনে তার বুক কেঁপে উঠেছিল। সুখী শান্তভাবে বলল, আর কতই বা বাড়বে? যদি আরো বাড়ে তবে কি আর এই গ্রামের কিছুই থাকবে? ভগবান কি সবকিছু শেষ করে দেবেন? স্ত্রীর কথায় ভরসা পাওয়ার চেষ্টা করলো তারিণী, কিন্তু তার অভিজ্ঞ মন আশ্বস্ত হতে পারল না। হঠাৎ প্রচন্ড শব্দে কোথাও একটা বাড়ি ভেঙে পড়ল। চারদিকে জল আর তীব্রভাবে ছিটকে উঠল। তারিণী বলল, মনে হচ্ছে আমাদের ঘরটাই ভেঙে গেল। আর দাঁড়িয়ে থাকা যাবে না, জলও কোমর ছাড়িয়ে উঠেছে, চলো। ঠিক সেই সময় অন্ধকার চিরে এক মায়ের হৃদয় বিদারক আর্তনাদ শোনা গেল, ওগো, আমার ছেলে জ্বরে পড়ে গেছে, কেউ বাঁচাও। এক মুহূর্ত দেরি করল না তারিণী। সে সুখীকে বলল,
তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি ডাকলে সাড়া দিবি। বলেই সে অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। চারদিকে চিৎকার করে সে খুঁজতে লাগলো, কোথায়, কার ছেলে, সাড়া দাও। অবশেষে দূর থেকে উত্তর এলো। সেই আওয়াজ অনুসরণ করে তারিণী এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলো। তারপর ফিরে এসে ডাকলো, সুখী। সুখী সঙ্গে সঙ্গে সাড়া দিল। আমার কোমরটা শক্ত করে ধরে থাক, অবস্থা ভালো নয়। ছেলেটাকে পেলে? হ্যাঁ, ভূপতির ছেলেকে উদ্ধার করেছি। দুজনে খুব সাবধানে জল ঠেলে এগোতে লাগলো, কিন্তু জল ক্রমেই বাড়ছিল। তারিণী বলল, সুখী, এবার আমার পিঠে উঠে পড়। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ পায়ের নিচের মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে তারা দুজনেই গভীর স্রোতে তলিয়ে গেল। কিছুক্ষণ পর আবার ভেসে উঠলেও তারিণী বুঝতে পারল তার আর গ্রামের জলে নেই। প্রবল স্রোত তাদের টেনে নিয়ে এসেছে ময়ূরাক্ষীর মূল স্রোতে। সে বলল, পিঠ ছেড়ে দে, শুধু আমার কাপড়টা ধরে ভেসে থাক। তারপর শুরু হলো মৃত্যুর সঙ্গে লড়াই। অন্ধকার আকাশ, ঝড়ের হাহাকার, চোখে মুখে বৃষ্টির ধারালো আঘাত, আর উন্মত্ত নদীর স্রোত, সব মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। কতক্ষণ তারা এভাবে ভেসে চলল তার কোনো হিসাব নেই। ক্রমশ তারিণীর শরীর অবশ হয়ে আসছিল। বারবার ঢেউ এসে তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। হঠাৎ সে অনুভব করল সুখীর হাতের চাপ অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যাচ্ছে, যেন আতঙ্কে সে প্রাণপণে তাকে আঁকড়ে ধরেছে। তারিণী ডাকলো, সুখী, আমি আছি। তারিণী তাকে সাহস দিতে যাচ্ছিল। এমন সময় তারা দুজনেই এক ভয়ঙ্কর ঘূর্ণিস্রোতে আটকে গেল। সে প্রাণপণ চেষ্টা করলো দুজনকে উপরে তুলতে। কিছুক্ষণ পর তারা জলের ওপর উঠলেও বিপদ তখনও কাটেনি। তারিণী জানতো এই ঘূর্ণি আবারও তাদের নিচে টেনে নেবে। সে স্রোত কাটিয়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু আতঙ্কে সুখী তাকে এমন শক্ত করে জড়িয়ে ধরেছিল যে তারিণীর হাত পা নাড়ানোই কঠিন হয়ে পড়ল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে বারবার সুখীর নাম ধরে ডাকলো, কিন্তু সুখীর আতঙ্কে শক্ত হয়ে যাওয়া হাত আর আলগা হলো না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারিণীর ভেতরে তখন শুধু একটাই প্রবল আকাঙ্ক্ষা, বেঁচে থাকা। প্রাণ বাঁচানোর সেই শেষ মরিয়া মুহূর্তে সম্পূর্ণ অবচেতন প্রবৃত্তির বশে সে সুখীর গলা থেকে নিজের শরীর ছাড়ানোর চেষ্টা করল। তার সমস্ত শক্তি যেন এক মুহূর্তে দুই হাতে এসে জমা হলো। পরের মুহূর্তেই সে অনুভব করল যে ভার তাকে গভীর জলের দিকে টেনে নিয়ে যাচ্ছিল তার নেই। সে হঠাৎ জলের উপর ভেসে উঠল। হাঁপাতে হাঁপাতে বুক ভরে বাতাস নিল। সেই মুহূর্তে তার মনে একটাই আকুল প্রার্থনা, আলো আর শক্ত মাটি। ময়ূরাক্ষী সেই ভয়ঙ্কর রাত শেষ হয়ে যায়, কিন্তু তারিণীর বুকের ভেতরে শুরু হয় আরেকটি ঝড়। যে ঝড়ের কোনো শব্দ নেই, অথচ যার ভার সারা জীবন বহন করতে হয়। এই গল্প আমাদের শুধু একটি বন্যার কথা বলে না, এটি মানুষ, প্রকৃতি, ভালোবাসা, কর্তব্য এবং চরম বিপদের মুহূর্তে মানুষের সহজাত বেঁচে থাকার প্রবৃত্তির এক নির্মম সত্য তুলে ধরে। তোমাদের যদি আজকের এই কালজয়ী গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং বাংলা সাহিত্যের আরও এমন অমূল্য গল্প শুনতে তনুর বাংলা ক্লাসিক স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তনুশ্রী আবারও ফিরব বাংলা সাহিত্যের আরেকটি অনন্য গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।
নমস্কার।